তাহলে সবাইকে নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে। তো থাম্বনেল দেখে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এই ভিডিওটা কি হতে চলেছে, কি নিয়ে ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা মূলত বোরো ধানের চাষ নিয়ে ভিডিও, মানে কাদা জমিতে কোন কোন সার দিবেন, তারপর কতটা পরিমাণে দিবেন, সেটারই একটা ছোট্ট আইডিয়া। আমাদের দিকে অনেক প্রচলন আছে, অনেক চাষি অনেক অনেক মতে কীটনাশক সার এইসব প্রয়োগ করে। তো একটা স্ট্যান্ডার্ড মাপের, সবার জন্য একটা একটা ছোট্ট একটা ধারণা নিয়ে চলে আসছে, এইভাবে এতটুকু সার প্রয়োগ করলে ফসল খুব ভালো হয়। আর সব মাটি তো সমান নয়, ডুবা মাটি তো একটু মানে অন্য টাইপের থাকবে, তারপর আমাদের যেগুলো ডাঙা জমি সেইগুলো অন্য টাইপের থাকবে। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডুবা এরিয়া। বর্ষাকালে এটা ডুবেই থাকে বেশিরভাগ সময়, এই 3 মাস 4 মাস জলেই ডুবে থাকে, ফলে মাটিগুলো পচে পলি জমে মানে উর্বর থাকে। আর আমাদের ডাঙা জমি কিন্তু এতটা নয়, এটা খুব আঠালো ছিটছিটা টাইপের, পচে যাওয়া একটা কালো টাইপের মাটি। তবে এই মাটিতে খুব একটা সার লাগে না, সামান্য পরিমাণ সার দিতে হয়, তাহলেই খুব ভালো চাষ হয়। এই জমিটাতে অলরেডি পলি জমে অনেকটা উর্বর আছে, তবুও রাসায়নিক সার না দিলে তো হবেই না, সেটা তো দিতেই হবে। আর উপরে যেগুলো জমি যেগুলো আছে ওইগুলো একটু ডাঙা টাইপের, ওইগুলোতে এখনও সর্ষে আছে, সেই সর্ষা তুলে আবার ওই জমিতে চাষ করা হবে। কারণ ডাঙা জমিতে এখন চাষ হচ্ছে, কারণ সাবমার্সাল জলের ব্যবস্থা আছে বলেই ওগুলো করা হচ্ছে। তো অত কিছু না বলে আজকে শুরু করা যাক। বিঘা প্রতি কতটা সার দিলে খুব ভালো কাজ করবে। তো আমার এই জমিটাতে দেখতে পাচ্ছ, এইটাতে আমি প্রতি বছর ওই একই পরিমাণ সার দিই, ফসলও খুব ভালো হয়। তো আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হলো ডিএপি। এটা বিঘা প্রতি 15 কেজি করে দেবেন, ওই 1-2 কেজির হেরফের একটু হবেই, 15 জায়গায় হয়তো 16 কেজি 17 কেজি হয়ে গেল। তো ডিএপির মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, মানে এটাতে ফসফেট আছে বলে ডিএপি অ্যাকচুয়ালি বোরো ধানের শিকড় গঠন আর বৃদ্ধিতে সাহায্য করে এই ডিএপিটা। তারপর হচ্ছে পটাশ, যেগুলো সারের মুখ্য উপাদান। পটাশ ওই বিঘা প্রতি 15 কেজি দিলে খুব ভালো কাজ করে। এই পটাশ গাছের গোড়া শক্ত করে আর রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপর হচ্ছে ইউরিয়া। ইউরিয়া যেহেতু এখন কাদার সময় খুব বেশি দিতে হয় না, ইউরিয়া 5 কেজি। এটা অ্যাকচুয়ালি ইউরিয়া তো জানেন নাইট্রেট গঠনে খুব ভালো সাহায্য করে, ফলে গাছের বৃদ্ধিতে ইউরিয়া সারের অবদান সত্যি মারাত্মক। এইগুলো হচ্ছে ডিএপি, পটাশ, ইউরিয়া, এইগুলো হচ্ছে মুখ্য উপাদান। এটা ছাড়াও আর যেগুলো এক্সট্রা সার দিয়েছি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা ডিএপি, পটাশ, ইউরিয়া সবাই দেই, এটাতে সবাই আমরা একটু অভ্যস্ত হয়ে আছি, সবাই জানি। আমি বিশেষত যেটা দিই সেইটা হচ্ছে জিপসাম সার, বিঘা প্রতি 15 কেজি। এর মধ্যে গন্ধক আর ক্যালসিয়াম থাকে, আর গন্ধক অ্যাকচুয়ালি গাছের ক্লোরোফিল গঠনে সাহায্য করে, তার ফলে গাছটাকে সবুজ রাখতে খুব ভালো সাহায্য করে। তাছাড়া জিপসাম সার 15 কিলো দেওয়ার পর আর একটা সালফার টাইপের আছে, শুধু ওটা
মানে সালফারই পাওয়া যায়, সালফার 80%। এটা আপনারা ওই প্যাকেট, বাজারে প্যাকেট আকারে পেয়ে যাবেন, যেটা 1 কেজির যেটা প্যাকেট, তো বিঘা প্রতি 1 কেজি লাগে। তো এই সালফার 80% ওই সেম, মানে মাটির সারের কার্যকারিতা বাড়ে, মানে যে সারগুলো দেওয়া হয়েছে অন্যদের সঙ্গে মিশিয়ে ওই সারগুলোর কার্যকারিতা বাড়ায়। আর সালফার তো গাছের পাতার ক্লোরোফিল গঠনে খুব ভালো সাহায্য করে, ফলে গাছটা সবসময় সবুজ রাখতে সাহায্য করে। আর আর আমরা জিঙ্ক ইডিটিএ সবাই একটু একটু পরিচিত হয়েছি, কিন্তু ভুল করে এই সময় রাসায়নিক সারের সঙ্গে জিঙ্ক মেশাবেন না, কারণ জিঙ্ক মেশালে কেমন যেন একটা আঠালো টাইপের একটা মিশ্রণ তৈরি হয়ে যায়, ফলে না জিঙ্কের কাজ পাবেন না ওইদিকে আপনারা রাসায়নিক সারের কাজ পাবেন। সেই জন্য ভুল করে এখন জিঙ্ক মেশাবেন না। জিঙ্ক আপনারা ওই চারা রোপণের 5-7 দিন পর জমিতে ছিটিয়ে দিলে খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে ওর সঙ্গে হিউমিক অ্যাসিড ওই বিঘা প্রতি 1.5 কেজি দিলে খুব ভালো কাজ করে। এখন হিউমিক অ্যাসিডের মানে উপকারিতা যদি বলি, মানে হিউমিক অ্যাসিড এর জন্য দিতে বলছি কারণ আমরা তো মাটির পিএইচ লেভেল জানি না, পিএইচ লেভেল ঠিক আছে কি না। তো এই হিউমিক অ্যাসিড দিলে আপনার এই পিএইচ লেভেলটা ঠিক রাখে। আর মাটিতে যেগুলো আমরা রাসায়নিক সার দিয়েছি, এই সারগুলিকে গাছগুলোতে খেতে সাহায্য করে, আর মাটির উর্বরতা বজায় রাখে এই হিউমিক অ্যাসিড। তারপর আর একটা জিনিস হচ্ছে সরিষার খোল, কারণ আমরা তো জমিতে ঠিকমতো জৈব সার দিতে পারি না, আর গোবর সার এখন গ্রামে গঞ্জে অনেকটা কমে গেছে, খুব একটা গোবর সার পাওয়া যায় না। সেই জন্য এই সরিষার খোল বিঘা প্রতি 15 কেজি করে দিলে খুব ভালো কাজ করে। এই খোলগুলো গাছের খাদ্য হিসেবে, একটা সুষম পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করে গাছগুলো ভালো থাকে। তারপর চারা রোপণ হয়ে যাওয়ার পর মানে গাছে এই বোরো ধানের গাছগুলোতে নিমাটোড ধরে, কৃমি থাকে, মাজরা পোকা অ্যাটাক করে। সেই জন্য এই নিমাটোড, কৃমি, মাজরা পোকার মারার জন্য প্রিভেন্টিভ হিসেবে যেটা দেওয়া হচ্ছে, যেটা বায়ার কোম্পানির রিজেন্টের মধ্যে, যার মধ্যে ফিপ্রোনিল 3% কম্পোজিশনটা আছে। এই রিজেন্ট মানে কীটনাশক দানাটা বিঘা প্রতি 1.5 কেজি করে দিলেই ভালো কাজ করবে। এই ছিল আজকের এই সব পরিচর্যা। তো শুরু থেকে আবার যদি বলি, ডিএপি 15 কেজি, পটাশ 15 কেজি, ইউরিয়া 5 কেজি, জিপসাম সার 15 কেজি, সালফার 80% 1 কেজি, হিউমিক অ্যাসিড 1.5 কেজি, সরিষার খোল 15 কেজি, তারপর রিজেন্ট 1.5 কেজি। এই সমস্ত দিলে গাছ ভালো থাকবে। এখন আপনারা হয়তো বলবেন, আমরা তো এত কিছু জমিতে দেই না, তবুও তো ফসল ভালো হয়, তাহলে এই বাকি এই জিপসাম, সালফার এগুলো দিতে যাবো কেন? অ্যাকচুয়ালি এগুলো দেওয়ার কারণ হচ্ছে, আমাদের মেন উদ্দেশ্য তো ফসলটা বেশি করে ফলন করার জন্য তো এত কিছু। তো আমার বাপ ঠাকুরদারা আগে এইভাবেই চাষ করতো, শুধু রাসায়নিক সার দিয়ে দিত আর এগুলো দিত না, কিন্তু হতো। কিন্তু আমি এই জিপসাম, সালফার, হিউমিক অ্যাসিড, সরিষার খোল এগুলো দেওয়ার ফলে আমার ফলন আগের থেকে 5-7 মণ বিঘা প্রতি বেড়েছে। আমি অনেক দিনের আমার অভিজ্ঞতার এটা বলতে পারছি। তো এইগুলো দিলে আপনাদের ফসল 100% চোখ বন্ধ করে ভালো হতেই হবে, কারণ আমরা তো চাষবাসের উপরেই নির্ভর করে বেঁচে থাকি। এখান থেকে আমাদের সব কিছু করতে হয়। ধান চাষ করে সেই ধান বাজারে বিক্রি করে আবার
আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই ধান চাষের উপরই নির্ভর করে। তো ফলন বৃদ্ধি করার জন্য এত কিছু তো করতেই হবে। আর আমাদের এই বোরো ধানের চাষটা কিন্তু ওই বর্ষাকালের মতো নয় যে জমিতে রোপণ করলাম আর হয়ে গেল, অতটা সহজ নয়। কারণ শীতকালে যে কুয়াশা ঠান্ডা থাকে, গাছের বাগান্ত হবে না, বৃদ্ধি হবে না। সেই জন্য এই সমস্ত পরিচর্যাগুলো নিলে আপনাদের ফসল ভালো হতেই হবে, একদম বলতে পারি ভালো করে। আর আমাদের এটা বিশাল বড় এরিয়া, একটা ডুবা জমি। এখন রোপণের সিজন চলে আসছে, সবাই রোপণ করছে। এটা মাঘ মাসের 15-20 তারিখের মধ্যেই এই ধানটা রোপণ করা হয়ে যায়। তো যদি ভালো লাগে এত বড় ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এতটাই। বাই বাই।